নমস্কার, আমার বাংলায় মিমি রয়েছে আপনার সঙ্গে। কাল মালদায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ২৬-এর ভোটের প্রচারে প্রথম মিছিল ইংরেজ বাজারে মিছিলে হাঁটবেন মমতা। কাল ৩টে জনসভা রয়েছে এবং তারপরই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কাল মালদায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে গতকাল জনসভা করেছেন, কাল মিছিলে হাঁটবেন এবং এমন একটা সময় যখন মালদার ঘটনা, এরকম একটা আবহে তিনি কাল মিছিল করতে চলেছেন, যা এবারের ভোট প্রচারের প্রথম মিছিল। কতটা তাৎপর্যপূর্ণ, কোন রুটে যাবে মিছিল, কখন? দেখো, প্রথমত হচ্ছে মালদার বিধানসভা আসনগুলি বা রাজনৈতিক দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ভীষণ রকম ভাবে নজরে রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মালদাতে যে ঘটনাটি ঘটেছে তা ঘিরেও গোটা দেশে রাজ্য রাজনীতিতে চর্চা হচ্ছে। এতদিন পর্যন্ত নির্বাচনী প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করছেন, সাংগঠনিক বৈঠকও করছেন, কিন্তু কোথাও যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটবেন তাতে একটা সুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট এলাকার প্রচুর সংখ্যক মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করাটা সম্ভব হবে। এবং যেহেতু মালদার ইংরেজ বাজারে তিনি ৩ কিলোমিটার অংশ জুড়ে এই মিছিল তিনি করবেন, এমন একটি জায়গা সেখানে শুধুমাত্র মালদার শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চলেরও প্রচুর মানুষজন বিভিন্ন সময় কাজের জন্য থাকেন। এবং যেহেতু বিকেলবেলা 3:30 নাগাদ এই মিছিলটি হবে, ফলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের বার্তা পৌঁছে দেওয়াটা সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে মালদার যে 2 আসনের লোকসভা নির্বাচন, দুটো দিয়ে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়, তবে মালদার যে পুরো অংশের ভোট অর্থাৎ আরবান ভোট, সেটা তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করতে চাইছে। এবং ইংরেজ বাজারের এই জায়গা পুরোটাই হচ্ছে পুরো অংশের ভোট, ফলে এই জায়গাতে অবশ্যই আর এই মিছিল রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে। আর যেহেতু তিনি এই সময় মালদার রাস্তাতে তিনি মিছিলে হাঁটবেন, ফলে স্বাভাবিকভাবেই তার দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের যে আত্মবিশ্বাস সেটা অনেকটা বৃদ্ধি হবে। ফলে 3টে জনসভা করার পাশাপাশি আগামীকাল ইংরেজ বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল সেই কারণে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আবির। যত বেশি দিন থাকবে তত কম ভোট পাবে, নাম না করে অমিত শাহকে নিশানা মমতার। কত বড় নেতা সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। তাই বলি, যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए, और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए। বাঁকুড়ার সোনামুখীতে স্লোগান যুদ্ধে উত্তেজনা ছড়ালো। সোনামুখীতে প্রচার শেষে মুখোমুখি তৃণমূল আর বিজেপি। স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা। স্লোগান পাল্টা স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে আমরা কথা বলবো। দেবব্রত রয়েছে সঙ্গে। দেবব্রত, কি হয়েছিল, যে কেন উত্তেজনা ছড়ালো, আর এখন পরিস্থিতি কি? একদমই দেখা, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তোমাকে জানাবো, যেমনটাই সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি জানাচ্ছেন, সোনামুখী পৌর শহরের 14 নম্বর ওয়ার্ডে আগে থেকেই নির্বাচন কমিশনের পোর্টালে জানিয়েছিলেন যে তারা সভা করবেন, সেই পারমিশন নিয়েই তারা সভা করেছিলেন, প্রচার করেছিলেন। সেই প্রচার সেরে যখন তারা ফিরে আসছিলেন, সোনামুখীর তেল মোড়ে আসে, ঠিক তখনই তাদেরকে লক্ষ্য করে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক পতাকা নিয়ে তাদের অভিযোগ যেটা গালিগালাজ করতে থাকে এবং
স্লোগান দিতে থাকে, স্লোগান পাল্টা স্লোগান হতে থাকে। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়, ধস্তাধস্তি বেঁধে যায়, যেটা বিজেপির অভিযোগ অদূরে দাঁড়িয়েছিল পুলিশে নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল, কারণ কোনো সহযোগিতা বা ছাড়ানোর চেষ্টা করেনি, যে কারণেই কিন্তু রীতিমতো অভিযোগ জানিয়ে সোনামুখী চৌরাস্তা মোড় এসে অবরোধ করতে থাকে সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর গড়াবি কর্মী সমর্থকদের নিয়ে। সেখান থেকেও তাকে তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসার সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিজেপি দাবি করছে যে তাদেরকে লক্ষ্য করে এই ধরনের কাজ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল যেটা জানাচ্ছে, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল পাত্রসাহেরে, সোনামুখী বিধানসভা এবং ইন্দাস বিধানসভার দুই প্রার্থীর হয়ে প্রচার ছিল, সেখান থেকে কর্মী সমর্থকেরা বাড়ি ফিরছিল, তখনই তাদের সঙ্গে দেখা হয়, তাই এই ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পরিস্থিতি এখন সামাল দিয়েছে পুলিশ। আচ্ছা, ধন্যবাদ। স্ত্রীকে নিয়ে ভোট প্রচারে দিলীপ ঘোষ। খড়গপুরে গোলবাজারে প্রচার করলেন দিলীপ ঘোষ। ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ। প্রচারের মাঝে একেবারে অন্য মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। টুর্নামেন্টের উদ্বোধনে এসে ব্যাট হাতে মাঠে, ক্রিকেট মাঠে নেমেই 6 মারলেন দিলীপ। উচ্ছ্বাসে ফেটে পড়লেন দর্শক আর কর্মী সমর্থকরা। कितना टीम है? आपका 10 टीम। इंदा बल्लेबाजी दमदार है, बिल्कुल दमदार है। तो हम जानेंगे सर से, ये देखो अब आएगा क्या सर? বাদ পড়াদের ভোট দেওয়া নিয়ে এবার সংশয়। এখনো ট্রাইব্যুনাল তৈরি না হওয়ায় সংশয় সোমবারের মধ্যে প্রথম দফার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। প্রথম দফার বিচারাধীন 36 লক্ষের বেশি, 36 লক্ষের মধ্যে 17 লক্ষ নাম বাদ। ট্রাইব্যুনালে তাদের আবেদন করার সুযোগ, কিন্তু ট্রাইব্যুনাল তো তৈরি নিয়ে জট। তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? কথা বলবো, প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, একেবারে 7 তারিখ অর্থাৎ প্রথম দফার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রেক্ষিতে 7 তারিখ যে নমিনেশন, সেই নমিনেশনের কিন্তু শেষ দিন, এবং আমরা জানি যে এই শেষ দিনের মধ্যেই যে ভোটার তালিকা রয়েছে, ফাইনাল তালিকা, তা ফ্রিজ করে দিতে হবে। তবে এখনো পর্যন্ত ফার্স্ট ফেজের ক্ষেত্রে অর্থাৎ 152 আসনের ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেখানে প্রায় 36 লক্ষ নাম কিন্তু রয়েছে, প্রকাশ হয়েছে, এবং যার মধ্যে ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রায় 45% অর্থাৎ 45% নাম বাদ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 36 লক্ষের মধ্যে যদি 45% নাম বাদ যায়, তাহলে 16 লক্ষের কাছাকাছি সে সংখ্যাটা দাঁড়ায়। এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু ট্রাইব্যুনালের কাজ কবে শুরু হবে, অনলাইনে এবং অফলাইনে, সেই নিয়ে কিন্তু না সিইও অফিসের তরফে কিছু বলা হচ্ছে, না কলকাতা হাইকোর্টের তরফে কিছু ক্লিয়ার করে বলা হচ্ছে। সিইও মনোজ আগরওয়াল তিনি বলছেন যে সিএস অর্থাৎ মুখ্য সচিব তিনি এই পুরো বিষয়টা দেখছেন। তো ট্রাইব্যুনাল যদি কাজ না শুরু হয়, তাহলে আজকে 3 তারিখ, হাতে রয়েছে আর মাত্র 3টে দিন। এই 6 তারিখের মধ্যে বা 7 তারিখের মধ্যে কিন্তু যে কাজ, সেই কাজ কি আদৌ শেষ করা যাবে? সেক্ষেত্রে যাদের নাম বাদ করেছে তারা কি সত্যিই আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না? এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। রুমেলা, বেশ। ট্রাইব্যুনালে ফের ছন্দপতন, সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতি 19 থেকে কমে 18। ঝাড়খণ্ডে থাকেন, তাই কলকাতায় এসে কাজ করা সম্ভব নয়। বয়সজনিত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে চিঠি। বিকল্প অবসরপ্রাপ্ত বিচারপতির খোঁজে হাইকোর্ট। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের আদেশ মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয় থেকে যে 19 নাম পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে, তাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন, এবং এই এসআইআর অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ যাচ্ছে তাদের শুনানির জন্য এই 19 বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনাল গঠিত হয়। কিন্তু তার মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন, যিনি কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেন, সেই তপেন সেন এই মুহূর্তে থাকেন ঝাড়খণ্ডে। তার পক্ষে এই মুহূর্তে পুরো বিষয়টার মধ্যে যেভাবে এগোতে চাইছে কমিশন, কিভাবে কাজ হবে না হবে,
পুরো বিষয়টা জানার পর তিনি এই ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যেই তিনি ইমেল করে প্রধান বিচারপতি সচিবালয় বা হাইকোর্ট প্রশাসনকে চিঠি দিয়ে তিনি যে ট্রাইব্যুনালে থাকতে পারছেন না সেই বিষয়টাও জানিয়ে দেওয়া হয়েছে। তড়িঘড়ি তার বদলি হিসেবে আরেকজন বিচারপতি অবসরপ্রাপ্ত যিনি, তাকেও খোঁজার কাজ চলছে, সেটাও প্রায় চূড়ান্ত। এবং যতক্ষণ না নির্বাচন কমিশন সেই নামের পরিবর্তে কাউকে বিজ্ঞপ্তি জারি করে জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 18 জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কিছু ট্রাইব্যুনাল চলতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশটা দিল 24শে মার্চ সুপ্রিম কোর্ট বা তার কিছুটা আগে, কিন্তু এখনো পর্যন্ত সেটা খাতায় কলমে কাজ শুরুই করলো না। এবং এই অবস্থায় বিচারপতির সংখ্যা একজন কমে গেল, 19 থেকে 18 হলো। 19 কবে হবে সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। বিকল্প বিচারপতি কে হচ্ছেন তার কাজ প্রায় শেষ করে ফেলেছে কলকাতা হাই প্রশাসন, এবং তারা সেই নামের তালিকাও হয়তো পাঠিয়ে দেবে কমিশনকে খুব শীঘ্রই। তবে ছন্দপতন এই কারণে, বয়সজনিত কারণ এবং পরিকাঠামোগত লজিস্টিক সমস্যার কথা তিনি জানিয়েছেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি তপন সেন। কিন্তু পুরো পরিস্থিতিটা যেরকম ডামাডোল সিচুয়েশন, এবং কয়েকদিন আগে 5টা থেকে বিকেলে যে অনলাইন মিটিং হয়েছিল, সেই অনলাইন মিটিং এ একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতি সরব হয়েছিলেন কমিশনের যে ধরনের কাজ করাতে চাইছে ট্রাইব্যুনালকে নিয়ে। হেডলাইন্স।